আমার ছেলের লাশ আমার কাঁধে করে নিয়ে আসছে কবরে, যেটা প্রত্যেকটা পিতারের সবচেয়ে কষ্টজনক ব্যাপার। আমার লাশ আজকে আসতো, আমার ছেলে নিয়ে যেত, আমি শান্তি পাইতাম। কিন্তু আমি আমার ছেলের লাশ আমি কাঁধে করে কবরে নিয়ে গেছি, এটা আমি মাইনে নিতে পারতেছি না। তেজগাঁও কলেজ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আজকে তেজগাঁও কলেজের যে শিক্ষার্থী এবং তার পরিবার আজকে কিন্তু একটি মানববন্ধন করছে, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, তেজগাঁও কলেজ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তিনি সাকিবুল হাসান রানা, তিনি কিন্তু মাদক বিরোধী একটি প্রতিবাদ করাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের ভিতরে সংঘর্ষের মাধ্যমে তিনি কিন্তু বেশ গুরুতর আহত হন। এই গত 6 তারিখেই তিনি কিন্তু গুরুতর আহত হন তার ক্যাম্পাসের ভিতরেই, এবং পরবর্তীতে তাকে কিন্তু একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় মগবাজার, এবং সেখানে কিন্তু তিনি আইসিইউতে চিকিৎসাধীন থাকেন এবং 4 দিন চিকিৎসা থাকাকালীন তিনি কিন্তু 10 তারিখে মৃত্যুবরণ করেন। এবং পরবর্তীতে সেই কলেজে কিন্তু বেশ শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা ভীতি দেখা যায়, এবং পরবর্তীতে তারা কিন্তু বেশ আন্দোলন করেন এই প্রতিবাদ করে, এবং তারা কিন্তু এই হত্যার বিচারের জন্য কয়েকবার তারা কিন্তু আন্দোলন করছেন। এবং আজকে তারা একটি ফার্মগেট বোলাগেটের ডাক দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু সেই কর্মসূচি পরিবর্তন করে তারা কিন্তু আজকে এই তেজগাঁও কলেজ গেটের সামনে কিন্তু মানববন্ধন করছেন, এবং তারা কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এবং আজকে যেটা জানতে পেরেছি আমরা, তার পরিবার তথা তার পিতা এবং মাতা কিন্তু এখানে আসছিলেন, এবং তারা আজকে তারা কিন্তু একটি হত্যা মামলা দায়ের করবেন। ইতিপূর্বে তারা কিন্তু কলেজ পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে, যেটি হামলা মামলা করা হয়েছিল, সেটি পরিবর্তন করে আজকে কিন্তু তারা হত্যা মামলা করবেন। যতটুকু আমরা জানতে পেরেছি, দর্শক আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, সাকিব তিনি কিন্তু তেজগাঁও কলেজের 24-25 সেশনের তিনি কিন্তু উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন, এবং তিনি মাদককে কেন্দ্র করে তিনি কিন্তু প্রতিবাদ করার পরেই কিন্তু তাকে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের কারণে তিনি কিন্তু গুরুতর আহত হন, এবং পরবর্তীতে তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থা থাকার পরে কিন্তু মৃত্যুবরণ করেন, যতটুকু আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে পুলিশ ও কলেজ প্রশাসন কিন্তু সংঘর্ষের মামলায় একটি দায়ের করেছিলেন, এবং এই তদন্তে কিন্তু ঘটনার তার যে মরদেহ তিনি ময়না তদন্তের পরেই কিন্তু তার সেই গাজীপুর নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তীতে তাকে কিন্তু সেখানে দাফন করা হয়, যতটুকু আমরা জানতে পেরেছি। এবং আজকে কিন্তু সেই গাজীপুর থেকে তার যে পরিবার তারা কিন্তু এখানে আসছেন বিচারের দাবিতে, এবং তারাও কিন্তু এখানে একটি আর্তনাদভাবে তারা কিন্তু এখানে দাবি জানাচ্ছেন তার পরিবারের পক্ষ থেকে। আমার মোবাইলে আছে সিসিটিভির ফুটেজ। আমার ছেলে কোনটা মানে কে আক্রমণ করছে তা আমি দেখি নাই, কিন্তু তলম সেলিম যে প্রথম গেট দিয়ে আসা যে হ্যাঁ গেট আটকে রাখছে, আরো অনেক মানে আছে তারা দেশি অস্ত্র তাদের হাতে, এই বড় বড় দাও মানে দেশি অস্ত্র তাদের হাতে। আমার ছেলে রুমে নিয়ে গেছে, আমার ছেলে সাইডে দাঁড়াইছিল, হেরে থাপুর দিয়ে ওই রুমের ভিতরে ঢুকায়া বেশি সময় নেই নাই, মানে 7 জন পর্যন্ত ভিতরে ঢুকছে। সিসিটিভির ফুটেজে সব দেখা যাচ্ছে, একদম চিহ্নিত। কিন্তু আমরা তো চিনি না হেডিকেরা, মানে স্টুডেন্টরা চিনে, মানে স্টুডেন্ট যে হতো আমরা তো থাকি গ্রামের বাড়িতে, মানে আমি চিনি না। কিন্তু ট্যালেন্ট শোরুম মারা যাওয়ার আগে তো উনি 4 দিন মনে হয় আইসিইউতে ছিলেন, তখন কি কোনো কথা বলার সুযোগ না, হয়েছিল? কথা বলতে পারে নাই। আমি আপনার ছেলে কি ছাত্রদলের সাথে সম্পর্ক ছিল? না, কোনো সম্পর্ক ছিল না। তরুণ সেলিম যার নাম বলতেছেন, উনি কোন দল করে বা কোন দল সাথে? আমি তাও জানি না। আমরা জানি না, আমরা গ্রামের লোক। এইসব প্রশ্ন আমরা রাখবেন। আচ্ছা, আপনার সাকিবের যে বাবা, আমরা ওনার থেকে একটু শুনতে চাই। আমরা শুনেছি যে আপনি মালয়েশিয়া থেকে চলে আসছেন, আপনি একজন প্রবাসী, সরাসরি আপনার ছেলের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া চলে এসেছেন। আপনি যদি আপনার বিষয়টা একটু বলতেন, আপনার অনুভূতি অথবা আপনার দাবি। আমার দাবি, আমার বিষয় এনে বলার কিছু নাই। আমি আমার একমাত্র ছেলে বা একটা বাবা তখনই দেশের বাইরে থেকে আসে, আমার এই পঞ্চায়েতে মোটামুটি 1-1.5 লক্ষ টাকা খরচ করে আমি আসছি দেশ, আমি ইমার্জেন্সি আসতে পারছি। আমি যে আসছি কতটুকু ভালোবাসতাম আমার ছেলে, আর একটা সন্তান তার বাবার কাছে কতটুকু প্রিয়। আমি যে আসছি আইসে আমার ছেলের সাথে আমি কথাও বলতে পারি, আমার দৌড়ে দৌড় আমি
হাসপাতালে আসবো হে আইসা দেখবো ওটা আমি দেখতে পাচ্ছি এখন যে যা হবার তো হয়েছেই ওই আমি ছেলে এখন কতটুকু বড় হয়েছে এটাই হ্যাঁ জানে না। এখন আমি কত এদের বছর নামে পরে আসছে? হ্যাঁ আপনি কত বছর পরে? 18 বছর পরে আমার ছেলের বয়স 18 বছর পরে আপনি ছেলের জন্মের সময় দেখে যান নাই? আমি হ্যাঁ, জন্ম দিই যখন বসে তখন গেছে। যখন বসে আর কি কি দুঃখ হবে না। তখন এসেই লাশটা পাইলেন। আইসে আমার লাশ আমার ছেলের লাশ আমার কাঁধে করে নিয়ে আসছে কবরে, যেটা প্রত্যেকটা পিতারের সবচেয়ে কষ্টজনক ব্যাপার। আমার লাশ আজকে আসতো, আমার ছেলে নিয়ে যেত, আমি শান্তি পাইতাম। কিন্তু আমি আমার ছেলের লাশ আমি কাঁধে করে কবরে নিয়ে গেছি, এটা আমি মাইনে নিতে পারতেছি না। আমি এর সঠিক শাস্তি চাই যারা এগুলো করছে, এবং যারা পরিকল্পিতভাবে আমার মনে হচ্ছে যে এটা পরিকল্পিতভাবেই আর মারছে। আমি আমার ছেলে বাড়িতে আমি শুনেছি পরে ঢাকা বন্ধু বান্ধবরা সবাই ফোন দিয়ে আনছে, হ্যাঁ আমার ছেলেকে অনেক ফোন দিছে। কারা আনছে কিভাবে আনছে এটা আমি জানি না। আসার 3 দিন পরেই 3 দিন পরে না, এক সপ্তাহ 1 সপ্তাহ পরেই এই এই দুর্ঘটনা। আজকে এতদিন হয়ে গেল, কেন মামলা করলেন না তো? মামলা করি নাই, অসুস্থ। অসুস্থ ছিলাম, এবং আমার ওয়াইফ বলছিল যে আমার ছেলে যদি পোস্টমর্টেম না করে তাইলে আমি কোনো মামলা করব না, কোনো মামলাতে যাব না। যেহেতু আমার ছেলে পোস্টমর্টেম করছে, কাটাছিড়া করছে, আর আমি অসুস্থ ছিলাম, এখন আমি পুরো মোটামুটি সুস্থ। আমি আইছি, পুরো সুস্থ না। হ্যাঁ আমি এসে মামলা করবো, আমি মামলা করে দেবো। আমি মামলা কার নামে করুন, কিভাবে করুন, ওটা শুধু থানায় আমি বলবো, আমি এখানে বলবো না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন তার পরিবার, তার মাতা এবং পিতা, তার মা যেটি বলছিলেন যে হামলাকারী তাকে কিন্তু স্পষ্ট সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এবং বিশেষ করে ক্যাম্পাসের ভিতরে এমন একটি মর্মান্তিক ঘটনা, সেটি সিসিটিভির পুরোটা আওতায়, তারপরেও কেন বিচারের এত বিলম্বনা কেন করা হচ্ছে সেটাই তারা জবাব চাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং তার যে পিতা, যেমনটি আমরা জানতে পেরেছি, তিনি পিতা কিন্তু মালয়েশিয়া ছিলেন, তিনি কিন্তু প্রবাসী। সেই মালয়েশিয়া থেকে তিনি কিন্তু ছেলের সন্তানের মৃত্যুর খবর শুনে তিনি কিন্তু চলে আসেন, এবং তারা কিন্তু বেশ একটা আর্তনাদ দেখাচ্ছেন এখানে, এবং তারা বলছেন যে আমরা সিসিটিভির ফুটেজ শনাক্ত করার পরেও কেন আসামি ধরতে পারছি না, এটা একটা তাদের কিন্তু আর দর্শকের প্রত্যক্ষদর্শীর একজনের কাছে চেষ্টা করব। ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র, কিন্তু এতে হচ্ছে সে গুরুতরভাবে আহত বলে আর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়, এবং সে আইসিইউতে গত 4 দিন যাবত ছিল, এবং এতে 4 দিন পর সে হচ্ছে যে গত 10 তারিখে সে মৃত্যুবরণ করে দুপুর 1:30টার দিকে। এবং এতে হচ্ছে আমরা দেখেছি যে আমরা 11 তারিখে কিন্তু ফার্মগেট ব্লকের কর্মসূচি ঘোষণা করেছি, এবং এতে হচ্ছে যে পুলিশ প্রশাসন তারা হচ্ছে যে আমাদের কাছ থেকে হচ্ছে যে 48 ঘন্টা সময় চেয়েছে, তারা আস্থা দিয়েছে যে তারা হচ্ছে যে যথাযথ এই 48 ঘন্টার মধ্যে তদন্ত করে আসল অপরাধীদেরকে তারা গ্রেপ্তার করবে। কিন্তু আমরা দেখেছি গত 48 ঘন্টা চলে গেছে, তারা কিন্তু হচ্ছে যে আমাদের কোনো আপডেট দিতে পারেনি। আমরা কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু তারা আমাদের কাছ থেকে আবার হচ্ছে যে 48 ঘন্টা সময় চেয়েছে, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু তারা এখনও কোনো হচ্ছে আমাদের কার কোনো আপডেট দেয়নি। আসল যে অপরাধী 2 জন তারা কিন্তু তাদেরকে এখনও কিন্তু গ্রেপ্তার করেনি, এবং আমরা চাই হচ্ছে যতদিন না হচ্ছে তারা যদি না পারে, তারা যদি ব্যর্থ হয় পুলিশ প্রশাসন, তাহলে হচ্ছে উপরে কর্মস্থ র্যাব বা আর্মিতে দিয়ে হচ্ছে তারা তদন্ত করুক, কিন্তু যতদিন না হচ্ছে যে আমাদের এই হচ্ছে যে তদন্ত শেষ হবে বা আসল অপরাধী ধরা পড়বে, ততদিন আমরা আমাদের এই কর্মসূচিগুলো চালিয়ে যাব। সে ছাত্র 10 জন হোক বা 20 জন হোক, আমরা আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব। এবং আমরা প্রিন্সিপাল ম্যামকে বলেছি যেন হচ্ছে যে আমাদের ক্যাম্পাসটা বন্ধ না দেয়, ক্যাম্পাসটা খোলা থাকে, তাহলে আমাদের ছাত্র আরও বেশি থাকতো। কিন্তু ম্যাম হচ্ছে যে তাড়াতাড়ি করে আমাদের আজকে থেকে 17 তারিখ থেকে হচ্ছে যে আমাদের ক্যাম্পাস অফ করে দিয়েছে। আগে তো মানে আপনারা বলছেন যে আসামি চিহ্নিত হয়েছে, হ্যাঁ আসামি হচ্ছে চিহ্নিত হয়েছে, সিসিটিভি ফুটেজে সব কিছু আছে, কিন্তু তারপরেও কিন্তু ওভাবে কিন্তু তার সুষ্ঠু তদন্ত হচ্ছে না। সিসিটিভি ফুটেজ আপনাদেরকে একটু পরে হচ্ছে যে দেখানো হবে, হ্যাঁ একটু পরে হচ্ছে আপনাদেরকে সিসিটিভি ফুটেজে সব কিছু দেখানো হবে। তারা কিন্তু দফায় দফায় আন্দোলন করছেন, এবং তাদের এই আন্দোলন দমন করতেই কিন্তু কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু কলেজ বন্ধ ঘোষণা করছেন, এমনটা কিন্তু তারা জানাচ্ছিলেন এই কলেজ শিক্ষার্থী, যেমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।